আসসালামু আলাইকুম। আজ ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কৌশলে আওয়ামী লীগ নেত্রী হলেন বিএনপির এমপি। নেতানিয়াহুকে গ্রেপ্তার করার হুমকি দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। ট্রাম্পকে নসিহত করল পাকিস্তান। শুরুতেই দেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুবর্ণা শিকদার ঠাকুর। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর হঠাৎ বিএনপিতে সক্রিয় হয়ে মনোনয়ন পাওয়ায় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, এই মনোনয়নের মধ্য দিয়ে পুরনো ত্যাগী নেতাদের উপেক্ষা করা হলো। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা সাংবাদিকদের বলেন, হঠাৎ অন্য দল থেকে এসে মনোনয়ন পাওয়া ত্যাগী নেতাদের প্রতি অবিচার। এতে দলে বিভাজন তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সুবর্ণা বলেন, বিষয়টি পরিষ্কার করা দরকার। আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়ে তাদের ইচ্ছামতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়। আমি কখনো সেই তালিকা দেখিনি, এমনকি কোনো মিছিল, মিটিং বা দলীয় কার্যক্রমেও অংশগ্রহণ করিনি। এ কারণে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগও করিনি, কারণ বিষয়টিকে আমি কখনো গ্রহণই করিনি। আমার এই বিষয়ে কোনো আগ্রহ ছিল না, বলেন তিনি। সুবর্ণা আরও বলেন, আমি একজন শিক্ষিকা। আমি আমার পেশাগত ও ধর্মীয় কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে ধর্মীয় কাজে আমাকে যেতে হয়, তাই রাজনীতির ওই বিষয়টি আমি পুরোপুরি এড়িয়ে এসেছি। তবে ছাত্রজীবনে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। বলেন, খুলনা সিটি কলেজে পড়ার সময় আমি বিএনপির ছাত্র সংগঠনে ছিলাম এবং তখন সক্রিয়ভাবে রাজনীতি করেছি। সেই সময়ের কিছু প্রমাণও রয়েছে, যেমন পত্রিকায় আমার ছবি প্রকাশিত হয়েছিল। তবে বিয়ের পর আমি আর সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলাম না। গত বছরের ৮ নভেম্বর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি, সেখানে আমি বক্তব্য দিই। ওই অনুষ্ঠানে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিনি আমার বক্তব্য শোনেন। আমার সেই বক্তব্য পরে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় এবং বাংলাদেশ সহ ভারতের অনেক মানুষ তা দেখেন ও ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তখন থেকেই আমি আবার বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হই, যোগ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে সরকারি দল বিএনপি। সেই তালিকায় নাম রয়েছে টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হকের। এই ঘটনা ছোটখাটো বিতর্কের জন্ম দিয়েছে। খোদ বিএনপির কিছু নেতাকর্মীর দাবি, ফাহমিদা হক দলের সক্রিয় রাজনীতি করতেন না। সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী হিসেবেই তাকে সবাই চিনতেন। ফাহমিদা হক বলেন, আমার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায় হলেও আমরা ঢাকায় বড় হয়েছি। আমার স্বামী সাংবাদিক জিল্লুর রহমান, তবে আমি তার পরিচয় দিইনি। আমার বাবা জহিরুল হক, উনার নাম দিয়েছি সিভিতে। জানা গেছে, সাংবাদিক জিল্লুর রহমান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক। তার স্ত্রী ফাহমিদা হক একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য। বিএনপির রাজনীতির সঙ্গেও ফাহমিদা হক সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদে রয়েছেন। সেই হিসেবেই তিনি সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন বলেও জানা গেছে। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৯ এপ্রিল আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। মামলার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ধর্মীয় একটি স্থানে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী হিসেবে উল্লেখ করা হয়, যা মানহানিকর বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করা হয়েছে। তার দাবি, সমন জারির পরও আসামি আদালতে হাজির না হয় আদালত আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এবার ইরান যুদ্ধের খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুদাপেস্ট সফরে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন হাঙ্গেরির নবনির্বাচিত প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার।
পাশাপাশি নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতের ব্যবস্থায় পুনরায় যুক্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেতের মাগিয়ার বলেন, যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং কোনো ব্যক্তি যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে আমাদের ভূখণ্ডে প্রবেশ করেন, তাহলে তাকে অবশ্যই হেফাজতে নিতে হবে। রয়টার্স জানিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পূর্বে নেতানিয়াহুর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং 2025 সালে নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগত জানানোর আগেই হাঙ্গেরিকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বের হয়ে যাওয়ার পথে নিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালে গাজা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তবে উভয়ই সব অভিযোগ অস্বীকার করেছেন। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সময়টা বেশ কঠিন যাচ্ছে। গত 2.5 বছর ধরে তিনি বারবার পূর্ণাঙ্গ বিজয়ের প্রতিশ্রুতি দিলেও বাস্তব পরিস্থিতি এখন ঠিক উল্টো। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির পর এখন নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাও বলছে, মিথ্যা আশ্বাস দিয়ে যুক্তরাষ্ট্রের এক দীর্ঘ যুদ্ধে টেনে এনেছেন নেতানিয়াহু। এ বিষয়ে জাফায় বসবাসরত রাজনৈতিক কর্মী আবেদ আবু শাহাদাহর জানিয়েছেন, একদিকে ইউরোপীয় শক্তিগুলো ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অন্যদিকে হিজবুল্লাহর সাথে সংঘাতে তেল আবিব চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইসরায়েল ভেবেছিল হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু প্রতিরোধ গোষ্ঠীটি আবারও প্রমাণ করেছে যে তাদের সক্ষমতা আগের মতোই অটুট। উত্তর ইসরায়েলের শহরগুলোতে টানা হামলা চালিয়ে এবং লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়ে তারা ইসরায়েলের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। আবেদ আবু শাহাদা 2018 থেকে 2024 সাল পর্যন্ত জাফা তেল আবিব সিটি কাউন্সিলে ফিলিস্তিনি সম্প্রদায়ের সাবেক প্রতিনিধি। 1982 সালে লেবানন আক্রমণের সময় ইসরায়েলি বাহিনী মাত্র 1 সপ্তাহে বৈরুতে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে লিটানি নদী পর্যন্ত পৌঁছতেই তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি হওয়ার পরও তারা সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটারের বেশি এগোতে পারেনি। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর সামরিক কাঠামো ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বাস্তবে সেনাবাহিনী নিজেই এখন ফাঁদে আটকা পড়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে হিজবুল্লাহ কোনো বিচ্ছিন্ন গেরিলা দল নয়, বরং তাদের সুসংগঠিত কমান্ড সেন্টার আছে এবং তারা সরাসরি ইরানের সাথে সমন্বয় করে হামলা চালাচ্ছে। নেতানিয়াহুর এই ব্যর্থতা এখন আর লুকানোর উপায় নেই। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে হলে পুরো লেবানন দখল করতে হবে এবং এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারে। বর্তমানে ইসরায়েলে রিজার্ভ সেনা সদস্যদের তীব্র সংকট দেখা দিয়েছে এবং দীর্ঘদিনের যুদ্ধে তারা ক্লান্ত। যুদ্ধের খরচ চালাতে গিয়ে ইসরায়েলি অর্থনীতি এখন ধ্বংসের মুখে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তাদের সামরিক বাজেট দ্বিগুণেরও বেশি বেড়েছে। এ কারণেই নেতানিয়াহু এখন লেবানন সরকারের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন, যা তিনি আগে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। ইসরায়েলের ভেতরে এখন 2 ধরনের সুর শোনা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ নিরাপত্তার দোহাই দিয়ে লিটানি নদী পর্যন্ত লেবানন দখলের পক্ষে কথা বলছেন। অন্যদিকে অর্থমন্ত্রী সরাসরি দক্ষিণ লেবাননে ইহুদি বসতি স্থাপনের দাবি তুলেছেন। ইসরায়েল এখন লেবাননকে একটি অনুগত রাষ্ট্র বানাতে চায়, যাতে সেখানে ইরানের প্রভাব কমানো যায় এবং ফরাসি আধিপত্য খর্ব করা যায়। এমনকি লেবাননের অভ্যন্তরীণ সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিয়ে নিজেদের ফায়দা লোটার নীল নকশাও তৈরি করছে ইসরায়েল। ইসরায়েলের আকাশপথে শ্রেষ্ঠত্ব থাকলেও ভূগোল আর জনতত্ত্বের লড়াইয়ে তারা পিছিয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করছে, কারণ আন্তর্জাতিক চাপ সামলানো তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েলের স্বপ্ন দেখছে, তা কেবল তখনই সম্ভব ছিল যদি আরবরা প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করত। কিন্তু হিজবুল্লাহর প্রতিরোধ প্রমাণ করে দিয়েছে, শুধু বোমা ফেলে কোনো যুদ্ধে জেতা সম্ভব নয়। ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে হামলা শুরুর ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির কমান্ডার আবু মাহদি আল জাফারি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের যোদ্ধারা সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় তিনি দাবি করেন, তাদের বাহিনী ইতোমধ্যে ইরাক ও পুরো অঞ্চলে দখলদার শক্তির বিরুদ্ধে 200টিরও বেশি অভিযান পরিচালনা করেছে। তিনি আরও বলেন, আসন্ন দিনগুলোতে এসব অভিযান আরও ঘন ঘন এবং আরও জোরালোভাবে পরিচালিত হবে, যা অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সময়সীমা শেষ হলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে।
ইরান নতুন করে যুদ্ধ শুরু হলে যুদ্ধক্ষেত্রে ভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরান যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কৌশল বা কার্ড দেখাতে প্রস্তুত। তার এই মন্তব্য নতুন করে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়িয়েছে। গালিবাফ আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে সমঝোতার পরিবর্তে আত্মসমর্পণের জায়গায় পরিণত করতে চাইছেন। তার ভাষায়, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ইরানি স্পিকারের মতে, চাপ ও হুমকির মাধ্যমে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি স্পষ্ট করে বলেন, সম্মান ও সমতার ভিত্তি ছাড়া ইরান কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নেবে না। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাঘের গালিবাফ। আগামী দফার সম্ভাব্য আলোচনায়ও তিনি নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওই আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও সংকুচিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই উদ্যোগের অংশ হিসেবেই ট্রাম্পকে সংযত থাকার অনুরোধ জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। পাকিস্তান আশা করছে আগামী 2 দিনের মধ্যে আলোচনায় অংশ নেবে ইরানের প্রতিনিধি দল। উল্লেখ্য, আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনা ও টানাপোড়েনের মধ্যেই রয়েছে। বিভিন্ন সময়ে এই উত্তেজনা বৃদ্ধি পেলেও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সম্ভাব্য আলোচনা সফল করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশের বাইরের আরও খবর। ইরানের সঙ্গে চলমান সংঘাতে আহত মার্কিন সেনাদের নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 415 জন মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের দেয়া হিসাব অনুযায়ী আহতদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থলবাহিনী। এ বাহিনীর 271 জন সেনা আহত হয়েছেন। পাশাপাশি নৌবাহিনীর 63 জন, বিমান বাহিনীর 62 জন এবং মেরিন কোরের 19 জন সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে সংঘর্ষের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপর চাপও বাড়ছে। আহত ও হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।